জ্বলন্ত কয়লার ওপর দিয়ে যদি খালি পায়ে হেঁটে যেতে পারো তবে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখার সাথে সাথে নিজের স্বামী হামিমের মুখে এমন কথা শুনে চমকে ওঠে আদিয়া। উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে হামিমের দিকে। হামিম, এসব কি বলছিস তুই? আপু, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই এতে নাক না গলালেই ভালো হয়। হামিমের বোন নীলা কিছু বলতে গেলে হামিম হাত উঠিয়ে বাধা দেয় আর আদিয়ার উদ্দেশ্য বলে ওঠে, তোমাকে কি এখন কথাটা আবার রিপিট করতে হবে নাকি কাজটা করবে? আদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপাতত আদিয়ার কিছু বলার নেই। এখন হামিম তাকে যা করতে বলবে তাকে সেটাই করতে হবে। আদিয়ার হাত পা বাঁধা, কিছু করার নেই তার। তাই সে আর বেশি কিছু না ভেবে মাথা নেড়ে সম্মতি জানায়। হামিমের ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি ফুটে ওঠে। হামিম, তুই এসব পাগলামি বাদ দিবি নাকি আমি চলে যাবো এখান থেকে? হামিম তার বোনের কথার কোনো উত্তর না দিয়ে তার গার্ডকে বলে ওঠে, আপুকে তার শ্বশুর বাড়িতে সাবধানে পৌঁছে দিয়ে আসো। আমি গেলে আমার সাথে আদিয়াও যাবে। আমার বউ আমার সাথেই থাকবে আর আমার যা খুশি তাই করব, কারণ আমার সে অধিকার আছে আদিয়ার ওপর। তো তুই বেশি কথা না বলে আয় এবার। বাবা মা মারা যাওয়ার পর তোকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। আর তুই, তোকে তো আমি এমন শিক্ষা দিইনি যে একটা মেয়ের উপর এতটা নিষ্ঠুর হবি। হামিম এবার খুব রেগে যায় আর তার গার্ডকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বলেছি না আপুকে পৌঁছে দিয়ে আসতে, তবে এখন ওইখানে দাঁড়িয়ে আছো কেন? গার্ড হামিমের চিৎকারে খুব ভয় পেয়ে যায় আর নীলার কাছে গিয়ে এক প্রকার জোর করেই নীলাকে নিয়ে চলে যায়। ততক্ষণে জ্বলন্ত কয়লা দিয়ে ফ্লোর জ্বালানো হয়ে গেছে। আদিয়া এক কোণে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে। বেচারি খুব ভয় পেয়ে আছে। নিজের হাত কাটলেও যে মেয়ে সারা বাড়ি মাথায় তুলতো, আজ সেই মেয়ে নাকি জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে হবে। কথাটা ভেবেই আদিয়ার বুকটা ভার হয়ে আসে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কই, তাড়াতাড়ি এসো, এমন ঢং করলে কয়লা তো ছাইয়ে পরিণত হবে। হামিমের কথায় আদিয়া কেঁপে ওঠে। তারপরেও কাঁপা কাঁপা পায়ে জ্বলন্ত কয়লার দিকে এগিয়ে যায়। একটা সময় আদিয়া কয়লাগুলোর সামনে এসে দাঁড়ায়। এক পলক হামিমের দিকে তাকিয়ে এটা ভেবে যে হামিম তাকে আটকাবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে হামিম চোখের ইশারায় আদিয়াকে এগিয়ে যেতে। আদিয়ার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আদিয়া চোখের পানিটা মুছে দেয় আর কিছু না ভেবে নিজেই মনে মনে বলে ওঠে, আদিয়া, এটা তুই করতে পারবি? এটা করে হয়তো তুই সাময়িক কষ্ট পাবি, আর না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথাগুলো নিজ মনে আওড়ে আদিয়া দুই হাত দিয়ে শাড়িটা ধরে উঁচু করে, এক পা তুলে কয়লার উপর পা ফেলার জন্য। কিন্তু আদিয়ার সাহস হচ্ছে না, তাই আবারও পা নামিয়ে ফেলে। আদিয়া আবারও হামিমের দিকে তাকায়। তখন হামিম বাঁকা হেসে আদিয়াকে কিছু একটা দেখায়, যেটা দেখে আদিয়ার গলা শুকিয়ে যায়। আর কিছু না ভেবে কয়লাগুলোর উপর এক পা ফেলে আর সাথে সাথে জ্ঞান হারায়। অতিরিক্ত ভয় আর মানসিক চাপ থেকে এমনটা হয়েছে। আদিয়া ফ্লোরে লুকিয়ে পড়ার আগেই হামিম এসে আদিয়াকে ধরে ফেলে আর কোলে তুলে নেয়। ড্রয়িং রুমে বসে একের পর এক শাড়ি দেখেই চলেছে হামিম, কিন্তু কোনোটাই তার মন মতো হচ্ছে না। অনেকগুলো দোকানদার তাদের দোকানের বেস্ট শাড়ি নিয়ে এসছে, কিন্তু হামিমের সেসব কিছুই পছন্দ হচ্ছে না। এভাবে অনেকক্ষণ দেখার পরেও যখন হামিম শাড়ি পছন্দ করতে পারলো না, তখন হামিম হার মেনে নিল। এসব তার দ্বারা সম্ভব নয়, আর সম্ভব হবেই বা কি করে? মেয়েদের জামা কাপড় নিয়ে তার কোনো আইডিয়া থাকলে তো কখনো কোনো মেয়ের জন্য শাড়ি কিনেছে নাকি সে? হামিম এবার বসা থেকে উঠে দাঁড়ায় আর কিচেন থেকে কাজের মেয়ে মলিকে নিয়ে আসে। দেখো তো এখানে কোন শাড়িটা ভালো, কোনটা আদিয়ার জন্য বেস্ট হবে। মলি হামিমের কথা শুনে যেন রাতের আকাশে সূর্য দেখতে পেল, এতটাই অবাক হয়েছে মলি। বিয়ের প্রথম দিন যিনি তার বউকে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটায়, সে নাকি তার বউয়ের জন্য শাড়ি কিনছে। মলি অবাক চোখে ড্যাব ড্যাব করে হামিমের দিকে তাকিয়ে আছে। হামিম এবার খুব বিরক্ত হয়। আমার দিকে তাকাতে বলিনি, শাড়ি দেখতে বলেছি ওকে। হামিমের কথা শুনে মলি নিজেকে সামলে আমতা আমতা করে বলে ওঠে, ছোট সাহেব, আমি তো শাড়ি পরি না, থ্রি পিস পরি।
কোনোদিন শাড়ি কিনিও না। আমার সব কাপড় চোপড় তো নীলা ম্যাডামই আইনা দেয়। আমি কেমনে বৌমনির লাইগা শাড়ি পছন্দ করুম? হামিম মলিকে রেগে কিছু বলতে যায়, কিন্তু কিছু একটা ভেবে চুপ করে তার রুমের দিকে এগিয়ে যায়। হামিম তার রুমে এসে দেখে আদিয়া খাটে বসে তার পা দেখছে। হামিম পকেটে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকায় আদিয়ার দিকে, আর আদিয়া ঘরে কারোর উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে তাকায় আর দেখে হামিম 3/4 প্যান্ট আর কালো গেঞ্জি পরে পকেটে হাত দিয়ে তার দিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আদিয়া সেটা দেখে খাট থেকে নেমে হামিমের সামনে দাঁড়ায়। আমার পায়ে কোনো পোড়া দাগ নেই কেন? আদিয়ার কথা শুনে হামিম হেয়ালি করে বলে, সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজের পাকে জিজ্ঞেস করো। দেখুন, আমি মজা করার মতো মুডে একদমই নেই। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তোমার সাথে মজা করব। এখন চলো আমার সাথে। আমি কোথাও যাব না আপনার সাথে। আগে বলুন, পায়ে কোন পোড়া দাগ নেই কেন? আমার স্পষ্ট মনে আছে আমি জ্বলন্ত কয়লার উপরে এক পা ফেলেছিলাম। তারপর কি হয়েছে জানা নেই, তো সেই হিসেবে তো আমার এক পায়ে পোড়া দাগ থাকবে, তাই না? আমার সাথে কেউ এইভাবে কথা বলুক সেটা আমি একদমই পছন্দ করি না। প্রথমবার তাই কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম এমন হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এখন চুপচাপ আমার সাথে চলো। হামিম কথাগুলো বেশ গম্ভীর হয়েই বলে, তাতে আদিয়া অনেকটা ভয় পায়। তাই আর কোনো কথা না বলে হামিমের পেছন পেছন যায়। এখান থেকে যে শাড়িগুলো পছন্দ হবে রেখে দাও। কিন্তু আমি তো শাড়ি পরি না। তোমার থেকে জানতে চাইনি আমি কি পরো আর কি পরো না। আমি তোমাকে যেটা করতে বলবো সেটাই করবে তুমি। তাই আজ থেকে তুমি শাড়ি পরবে। শাড়ি ব্যতীত কোনো কিছু যাতে পরতে না দেখি। তো চুপচাপ শাড়ি সিলেক্ট করো, বেশি কথা বলবে না। কথাগুলো বলে হামিম তার ফোন নিয়ে চলে যায় সেখান থেকে। আর আদিয়া মন খারাপ করে শাড়ি দেখছে। আদিয়া না তো শাড়ি পরতে পারে আর না পারে সামলাতে। বিয়েতে শাড়িটা পরতে যে কত কষ্ট করতে হয়েছে সেটা আদিয়া ছাড়া আর কেউ জানে না। কিন্তু হামিম যখন বলেছে তখন তার যত কষ্টই হোক সেটা আদিয়াকে করতেই হবে, নয়তো হিতে বিপরীত হবে। তাই আদিয়া চুপচাপ শাড়ি দেখছে। রাত 12:20 হামিম তার ঘরে আসে আর এসে দেখে আদিয়া ঘরে নেই। হামিমের খুব রাগ হয়। হামিম রেগে ঘর থেকে বের হয়ে যায় আর সারা বাড়ি আদিয়াকে খোঁজে। প্রায় 15 মিনিটের মতো খোঁজার পরেও যখন আদিয়াকে পায় না, তখন হামিম তার ঘরে আসে। আমার ফোনটা হাতে নেয় কাউকে কল দেওয়ার জন্য, কিন্তু তখন সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। হামিম আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করছে আর সেদিকে এগিয়ে যাচ্ছে। আওয়াজটা তারই ঘরে হয়েছে। তাই হামিম চারপাশটা ভালো করে দেখে, তারপর ওয়াশরুমে যায় আর গিয়ে যা দেখে তা দেখার পর হামিম খুব জোরে একটা চিৎকার দেয়, কারণ তার সামনে আদিয়া আছে আর আদিয়ার হাতে তার ল্যাপটপ। এতটুকু অবধি ঠিক ছিল, কিন্তু তার ল্যাপটপের অবস্থা একদম নাজেহাল। ল্যাপটপ পানিতে চুপচুপে হয়ে আছে আর হয়তো ফ্লোরে পড়েছে, তার জন্য কিছুটা ফেটেও গেছে। আর এসব দেখে হামিম এমন ভাবে চিৎকার করে ওঠে। হামিম ওয়াশরুমে প্রবেশ করার পরপরই আদিয়া পেছন ঘুরে যায় আর হামিম খুব রেগে তেড়ে যায় আদিয়ার দিকে। হামিম এক ঝটকায় আদিয়ার হাত থেকে তার ল্যাপটপটা ছিনিয়ে নেয়। আমার ল্যাপটপের এই অবস্থা কিভাবে হলো? কি করেছো তুমি এটার সাথে? খুব রেগে কথাগুলো বলে হামিম, আর আদিয়া ভয় গুটিয়ে রয়েছে। পেছনে হামিমের দিকে তাকাবার সাহসটুকু তার হচ্ছে না। আদিয়ার কোনো সাড়া না পেয়ে হামিম আরো রেগে যায় আর আদিয়ার হাত ধরে তার দিকে ঘোরায়। আদিয়ার দিকে তাকিয়ে হামিম অপ্রস্তুত হয়ে যায়। তাই হামিম আর কিছু না বলে গটগটিয়ে ওয়াশরুম থেকে এক প্রকার পালিয়ে যায়। সেটা দেখে আদিয়া যেন হাত ছেড়ে বাঁচে, কিন্তু তার এখন খুব লজ্জাও করছে। কি হলো এখন? কিভাবে যাবে সে হামিমের সামনে? অন্যদিকে হামিম সে তার রুম ত্যাগ করে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় আর 2 হাত দিয়ে চুলগুলো টেনে ধরে আর মনে মনে আদিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করে চলেছে। ইডিয়েট একটা, কোনো কমন সেন্স নেই নাকি? এভাবে একটা ছেলের ওয়াশরুমে, হ্যাঁ? ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। দরজা ভালো করে না আটকে ওয়াশরুমে শাড়ি পরছে। অনেকক্ষণ পর আদিয়ার শাড়িটা কোনো মতে গায়ে পেঁচাতে পেরেছে। এবার বাইরে যাওয়ার পালা, কিন্তু আদিয়া বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। তার খুব লজ্জা করছে, তার সাথে ভয়ও করছে। এখন আমি বাইরে যাব কিভাবে? উনি হয়তো রুমেই আছেন আর ওনার ল্যাপটপের যেভাবে
13টা বাজিয়েছি, তাতে করে উনি তো খুব রেগে আছে। সামনে পেলেই কাঁচা চিবিয়ে খাবে, পুরোই ডায়নোসর। এমন অনেক কিছু ভাবতে ভাবতে আদিয়া ওয়াশরুমের দরজাটা হালকা খুলে উকি দিয়ে পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নেয়। না, কোথাও হামিম নেই। আদিয়া এবার হাঁপ ছেড়ে বাঁচে আর ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজাটা ভালো করে বন্ধ করে দেয় আর বিছানায় গা এলিয়ে দেয়। আজ সে খুব ক্লান্ত, খুব ধকল গেছে আজ আদিয়ার উপর। আদিয়া চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই কিছু একটা ভেসে ওঠে আর হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে। আল্লাহ, তুমি সহায় হও। দেখো, কোনো বিপদ যাতে কারণ না হয়, কোনো নিষ্পাপ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। কথাগুলো নিজ মনে আওড়ে আদিয়া গিয়ে অজু করে আসে আর তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়। সকাল 7:56 আদিয়া এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় কেউ নক করে। আদিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে, কারণ হামিম তাকে আগেই বলেছিল কেউ ডাকার আগেই যাতে ঘুম থেকে উঠে বাগানে যায় আর বাগানের গাছগুলোতে যাতে সে পানি দেয়। কিন্তু আদিয়া সেটা পারেনি। আদিয়া তাড়াতাড়ি শাড়ি ঠিক করে বিছানা থেকে নামে এবং এক প্রকার দৌড়েই যায় দরজা খুলতে। আর দরজা খুলে দেখে তার সামনে হামিম দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে। আসলে রাতে ঘুমোতে দেরি হয়ে গেছিল, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি বাগানের গাছগুলোতে পানি দিয়ে আসছি। একদমে কথাটা বলেই আদিয়া ঘর থেকে বের হতে যায় আর হামিম ডেকে ওঠে। আদিয়া, হামিমের এমন শান্ত স্বরে কথা বলাটা আদিয়াকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আদিয়া হামিমের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। আপনি আমাকে এর জন্য যে শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নিব, কিন্তু আপনি প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না। হামিম আদিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে আদিয়ার হাত ধরে টেনে রুমে আনে আর দরজা লাগিয়ে দেয়। আদিয়া ভয়ে শুকনো ঢোক দিলে হামিম আদিয়ার সামনে আসতে আসতে তার পকেট থেকে রুমাল বের করে চোখটা বেঁধে দেয়। আদিয়া ভ্রু কুঁচকে তাকায় হামিমের দিকে আর বোঝার চেষ্টা করছে হামিম করছেটা কি। হামিম আদিয়ার সামনে এসে আদিয়ার শাড়ি এক টানে খুলে ফেলে। আদিয়া চোখ বড় বড় করে হামিমের দিকে তাকায়, চোখ যেন বেরিয়ে আসবে এক্ষুনি, এতটাই অবাক হয়েছে আদিয়া। হামিম শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য আদিয়ার গায়ে হাত দিতে গেলেই আদিয়া ছিটকে দূরে সরে যায়। আমি পড়তে পারবো, প্লিজ আপনি যান এখান থেকে। বেশি কথা না বলে সামনে আসো, হয়তো চোখের বাঁধন করে শাড়ি পরাবো। তারপরেও শাড়ি আজ তোমাকে পরিয়েই ছাড়বো আমি। আদিয়া হতভম্ব, কিন্তু আদিয়া বেশি সময় না নিয়ে হামিমের সামনে এসে দাঁড়ায় আর হামিম খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। শাড়ি পরানোর পর হামিম চোখের বাঁধন খুলে আদিয়াকে পা থেকে মাথা অব্দি একবার দেখে নেয়। না, সব ঠিকই আছে, ভালোই হয়েছে শাড়ি পরানো। আদিয়া লজ্জায় মাথা নিচু করে আছে। হামিমের কথার প্রতি উত্তরে আদিয়া কিছুই বলল না। এবার বলো, আমার ল্যাপটপের ওই অবস্থা কিভাবে করলে? কি করছিলে ল্যাপটপ নিয়ে ওয়াশরুমে? শেষে শাড়ি পরতে। ওয়াও, শাড়ি পরার জন্য তুমি ল্যাপটপের ওই অবস্থা করেছো? খুব ইন্টারেস্টিং তো ব্যাপারটা। হামিম কথাটা বেশ শান্ত হয়েই বলে, কিন্তু পরক্ষণেই খুব রেগে যায়। সত্যি কথা বলো আদিয়া, ল্যাপটপ নিয়ে ওয়াশরুমে কি করছিলে? সত্যিটা না বললে আমি কি করতে পারি সেটা তুমি এতদিনে ভালোই বুঝে গেছো। এবার তাড়াতাড়ি সত্যিটা বলো, কোনো নাটক না করে। আমি শাড়ি পরতে পারি না, তাই ভিডিও দেখে শাড়ি পরার জন্য ল্যাপটপটা নিয়েছিলাম, কারণ আমার ফোনটা বাসায় ফেলে এসেছি আর ল্যাপটপটা ভালো করে রেখেই শাড়ি পরছিলাম, কিন্তু হঠাৎ করে কিভাবে যেন হাত লেগে ল্যাপটপটা নিচে পড়ে যায় আর ফ্লোরে পড়ে থাকা পানিতে ভিজে যায়। পাসওয়ার্ড জানলে কিভাবে? আদিয়া এবার খুব অস্বস্তিতে পড়ে যায়। এখন কি বলবে আদিয়া? বলো, পাসওয়ার্ড জানলে কিভাবে? বাগান পানি দিতে হবে। আদিয়া কথাটা বলে পাশ কাটিয়ে আসতে গেলেই হামিম বলে ওঠে, নিজেকে এতটাও চালাক ভেবো না মিসেস আদিয়া। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। কথাটা মাথায় রেখে চালাকি করো, আর ভুলে যেও না এখানে আমিও রয়েছি। কথাটা বলেই হামিম ঘর থেকে বেরিয়ে যায়। আর আদিয়া হামিমের কথার মানে খুব ভালো করেই বুঝতে পেরেছে, তাই আদিয়া ধপ করে বিছানায় বসে পড়ে আর গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ে। হামিম খাবার টেবিলে বসে তার বোন নীলার সাথে কথা বলছে আর মিটমিটিয়ে হাসছে। সামনেই আদিয়া বসে আছে আর হামিমের কথা শুনছে।
হামিম নীলা আপুর সাথে ভাবে কথা বলছে, সেটা একদমই হাসার মতো নয়। লোকটা পাগল হবে হয়তো, তাই ওইদিকে গম্ভীর হয়ে কথা বলছে আর এদিকে মিটমিটিয়ে হাসছে। বেশ কিছুক্ষণ পর হামিম ফোন রেখে আদিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আপনি আপুর সাথে ওভাবে কেন কথা বললেন? আর আপু এই বাড়িতে আসবে না তো কই যাবে? এটা যেমন আপনার বাবার বাসা, তেমন তো ওনারও বাসা। তোমার থেকে আমি কিছু জানতে চেয়েছি? আদিয়া হামিমের কথায় থতমত খেয়ে যায় আর মাথা নেড়ে না বোঝায়। তবে এত কথা কেন বলছো? বেশি কথা না বলে চুপচাপ খাওয়া কমপ্লিট করো। আদিয়া মাথা নেড়ে সম্মতি জানায় আর দুজনেই খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষ হওয়ার পর আদিয়া হামিমকে বলে ওঠে, একটা কথা বলার ছিল। বলো। আমি হসপিটালে যেতে চাচ্ছি। তো যাও, মানা করেছে কে? হামিমের কথা শুনে আদিয়া খুব খুশি হয় আর খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি যাব? হ্যাঁ যাবে, তবে বাড়ির গাড়িতে যাবে। আবার বাড়ির গাড়িতে করে বাসায় ফিরবে। বাড়ি টু হসপিটাল আর কোথাও যাবে না আমার অনুমতি ছাড়া। ঠিক আছে, আমি রাজি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কি হলো? ডক্টর তুমি, আর ডক্টরের কাজই হলো মানুষের সেবা করা। এখন আমি তো তোমার কাজের আর মানুষের সেবা করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারি না। বাধা হয়ে না দাঁড়ানোর জন্যই ধন্যবাদ আপনাকে। কথাটা বলেই আদিয়া ছুটে তার রুমে চলে যায় রেডি হতে। হসপিটালে যাবে আজ, সেটা ভেবে খুব খুশি আদিয়া আর হামিমের মুখে বাঁকা হাসি। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা বোরখা আর হিজাব পরে তৈরি হয়ে নিই, কারণ ওনার কড়া নির্দেশ কোথাও বাইরে গেলে হিজাব আর বোরখা পরে যেতে হবে। তৈরি হয়ে নিচে নামতে দেখি হামিম নেই এখানে। সেটা দেখে আমি যেন ছেড়ে বাঁচলাম। যাক বাবা, ডাইনোসরটা এখানে নেই, থাকলে আবার কি না কি করতো আল্লাহই জানে। কথাটা বলেই আমি ধাপধুপ পা ফেলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসি। আর বাইরে গাড়ির সামনে এসে আমার চোখ কপালে, কারণ আমি যে গাড়িতে করে যাব সেই গাড়িতে হামিমও বসে আছে। আমি থেমে যাই, সেটা দেখে হামিম মুচকি হাসে। থেমে গেলে কেন? তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। মানে আপনি কোথায় যাচ্ছেন? কেন? হসপিটালে। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। এই লোকটা অতি চালাকের সাথে এমনি এমনি পারা যাবে না। তাই আমি দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসি। গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমি একটু পরপর বাইরের দিকে তাকাচ্ছি আর হামিম নিজে ফোন টিপছে। চাচা, গাড়িটা ওই শপিং মলের সামনে থামান তো। আদিয়ার কথা শুনে হামিম ফোনের থেকে দৃষ্টি সরিয়ে আদিয়ার দিকে তাকায়। কেন গাড়ি থামাতে বলছো? আমার একটা ফোন দরকার তো, সেটাই কেনার জন্য গাড়ি থামাতে বলছি। গাড়ি থামানোর দরকার নেই চাচা, আপনি হসপিটালেই যান। হামিম কথাটা বলেই আবার ফোন টেপায় ব্যস্ত হয়ে পড়ে। আর আমি রাগে ফুঁসছি। লোকটাকে কতগুলো কড়া কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে। আপনি কিন্তু বেশি বেশি করছেন এবার। আমার কোনো কথা উনি পাত্তা না দিয়ে চুপচাপ ফোন টিপছে। আজ বাড়িতেও তো মনে হয় নিয়ে যাবে না এই ডাইনোসরটা। বাড়িতে গেলেও কিছু একটা করা যেত। বেশ কিছুক্ষণ পর দুজনেই হসপিটালে এসে পৌঁছায়। আমি গাড়ি থেকে বেরিয়ে আসার সময় আর চোখে একবার ওনার দিকে তাকাই। এ কি, উনি নামছে কেন? আপনি নামছেন কেন? আপনার তো... এক কথা কতবার বলবো তোমাকে? তখন বলিনি হসপিটালে আসবো? চুপচাপ ভেতরে আসো, নয়তো কি হবে তুমি ভালো করেই জানো। কথাগুলো বলে হামিম ভেতরে চলে যায় আর আমি অসহায় মুখ করে ওনার পেছন পেছন যাই। হসপিটালে ঢোকার পরপরই উনি একটা ভয়ানক কাজ করে বসে। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাই আর উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার কাঁধে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে আর এক হাত পকেটে দিয়ে হেঁটে চলেছে। আমি হাত সরাতে চাইলে উনি আরো জোরে চেপে ধরে। আর আশেপাশের বাকি সবাই অবাক চোখে দেখছে আমাদের। আর যারা পরিচিত তারা সবাই আমাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের নতুন জীবনের জন্য। আমার চেম্বারে ঢোকার পরপরই উনি আমার কাঁধ থেকে হাতটা সরিয়ে আমার চেয়ারে বসে পড়ে আর আমি বোকার মতো ওনার দিকে ফেলিয়ে তাকিয়ে আছি। এটা কি হলো? আপনি হসপিটালে ঢোকার পর আমার কাঁধে হাত কেন দিয়েছেন? আর এখন আমার চেয়ারেই বা কেন বসে আছেন? উঠুন বলছি। আমার যা মন চাইবে আমি সেটাই করব, আর তার কৈফিয়ত কাউকে দেই না আমি। ব্যাস, ওনার এই একটা কথায় আমার সব উত্তর পাওয়া হয়ে গেছে। কোন দুঃখে যে সেদিন ওনার মতো
গৌরের সাথে আমার দেখা হলো, পুরাই তার ছেঁড়া মার্কা জামাই পড়ছে আমার কপালে। উনি বসে থেকে কাউকে কল দেন, আর একটু পরে চেম্বারের ড্রাইভার চাচা এসে ওনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলে যায়। এই যে মিসেস বউ, এবার যান। আমি ভ্রু কুচকে তাকাই ওনার দিকে। কই যাব আমি সেটা জানার জন্য। বাইরে যান। বাইরে যাব মানে কি? আমার পেশেন্টগুলো কি তাহলে আপনি দেখবেন? অবশ্যই না, তোমার পেশেন্ট তুমিই দেখবে, কিন্তু আমার প্যান্টটা নিশ্চয়ই তুমি পরবা না, আমিই পরবো। তো বাইরে যাও, আমি চেঞ্জ করব। ওনার কথা শুনে আমি ওনার পায়ের দিকে তাকাই, আর যখনই একটা চিৎকার করতে যাব উনি বসে থেকেই ওনার ঠোঁটে এক আঙুল চেপে ধরে বোঝায় চুপ থাকবে। একদম চিৎকার করবে না। এমন করছো যেন আমাকে 3/4 প্যান্টে কখনোই দেখোনি চোখে। মানে কি? আপনি এভাবেই তখন সবার সামনে দিয়ে এসছেন? আল্লাহ, আমার মান সম্মান সব চশমা হইয়া গেছে। এই লোকটার জন্য আমার এত দিনের অর্জন করা সব মান সম্মান গেল। একদম চুপ করো না তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আর আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে তুমি বাইরে যাবে। তারপর আমি ডাকলে ভেতরে আসবে, নয়তো। উনি কথাটা বলার পরপরই আমি বাইরে চলে আসি, কারণ আমি জানি উনি এরপর কি বলবে। বজ্জাত ব্যাটা একটা। আর হামিম ভেতরে নিজেকে নিজেই গালি দিচ্ছে। হামিম, তোর কি লজ্জা শরম কিছুই নাই নাকি রে? কেমনে পারলি এভাবে 3/4 প্যান্ট পরে এতগুলো মানুষের সামনে দিয়ে আসতে? তোর কি দরকার ছিল না মনে করে প্যান্টটা চেঞ্জ করে আসার জন্য? তোর কপাল ভালো, চাচা তোকে একটা নতুন প্যান্ট কিনে দিয়ে গেছে। আর তোর চাচা না আসলে তোকে এইভাবেই থাকতে হতো। ইস, ভাবতেই শরম করছে, কেমনে এতগুলো মানুষের সামনে দিয়ে আসলাম আমি। আমার চেম্বারে বসে আমি পেশেন্ট দেখছি, আর উনি পাশেই একটা চেয়ার নিয়ে বসে আছে। বিরক্তিকর লোক একটা। শান্তিতে পেশেন্টও দেখতে দেবে না আমাকে। এমন বন্দি জীবন কার ভালো লাগে? আমার একদমই ভালো লাগছে না এমন জীবন। শুধু কাজের জিনিসটা হাতে পাই, তারপর চান্দু বোঝাবো তোমাকে। এখন এভাবেই সবটা মুখ বুঝে মেনে নিতে হবে। অন্যদিকে হামিম আদিয়ার আড়ালে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলে চলেছে, তোমাকে আমি এত সহজে ছাড়ছি না বউ, আর না সহজে তোমাকে তোমার কাঙ্ক্ষিত জিনিসটি দেবো। রাতের আধার কেটে গিয়ে সকালে আলো ফুটবে ঠিকই, কিন্তু তুমি আমার থেকে ছাড়া পাবে না। এসব ভাবনার মাঝেই হামিমের ফোনটা বেজে ওঠে, আর হামিম ফোনটা রিসিভ করে। আদিয়া হামিমের দিকে তাকায়, কিন্তু আদিয়া কিছু বুঝে ওঠার আগেই হামিম বসা থেকে উঠে দাঁড়ায়, খুব উত্তেজিত হয়ে। আমি আমার গার্ডকে পাঠিয়ে দিচ্ছি, তুমি তার সাথে বাড়িতে চলে এসো। খবরদার চালাকি করার চেষ্টা করবে না। তুমি যাই করো না কেন সবটা আমার কানে আসবেই। তো যাই করো ভেবে চিন্তে করো। আমি আসছি, আমার একটা কাজ আছে। কথাগুলো বলে আমাকে আর কিছু বলতে না দিয়েই বেরিয়ে যায়। কিছু বুঝতে পারলাম না কি হলো। উনি এভাবে বেরিয়ে গেলেন, কি কাজ থাকতে পারে? আমি এসব নিয়ে আর বেশি না ভেবে আমার চেম্বার থেকে বেরিয়ে রিসেপশনে আসি, আর সেখানে থেকে একটা নাম্বার ডায়াল করি। প্রথমবারই কলটা রিসিভ হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি এখন অব্দি কিছু করতে পারিনি। আমাকে কিছু করার সুযোগই দেয়নি। সারাক্ষণ আমার সাথেই থাকে, চোখে চোখে রাখে আমাকে। আমার এমন বন্দি জীবন একদমই ভালো লাগছে না। জি স্যার, আমি জানি, সবটাই বুঝতে পারছি। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। ওকে স্যার, রাখি এখন। আমি কিছু জানতে পারলে আপনাকে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ। সারাদিন হসপিটালে কাটিয়ে বাসায় বাড়িতে ফিরি। গাড়ি থেকে নামার পরেই আমার পেছন পেছন 2জন গার্ডও আসে। ভাল লাগে না এমন ভিআইপি মার্কা জীবন। সারাক্ষণ সাধারণ মানুষের মতো জীবন কাটানোতেই আনন্দ। ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকি, আর বাড়ির ভেতরে ঢোকার আগেই কেউ আমার চোখ বেঁধে দিয়ে মুখও বেঁধে দেয়। আমি ছোটার চেষ্টা করলেও পারি না। লোকটা আমার হাত মুখ পা বেঁধে আমাকে কোলে তুলে নেয়। বেশ অনেকক্ষণ পর আমার চোখ মুখে আর হাতের বাঁধন খুলে দেওয়া হয়। আমি 2 হাত দিয়ে চোখ কচলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমি কোথায়, আর কে আমাকে এখানে আনলো, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি অন্ধ হয়ে গেছি? জায়গাটা এমন অন্ধকার, আমার মনে এক অজানা ভয়ের জন্ম হয়। যারা আমাকে এখানে এনেছে তারা কি আমাকে মেরে ফেলার জন্য এখানে তুলে এনেছে? আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি মরে গেলে সেসব মানুষের কি হবে যারা আমার মুখ চেয়ে এখনো বেঁচে আছে ন্যায় পাওয়ার জন্য? না, আমাকে এখান থেকে বের হতে হবে। তাই অন্ধকারেই হাত দিয়ে দরজা খুঁজে চলেছি। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজার পর আমার হাতের স্পর্শে কেউ আসে।
আমি ঘাবড়ে যাই, কিন্তু নিজেকে যতটা সম্ভব ঠিক রাখার চেষ্টা করি। কে আপনি? কথা কেন বলছেন না? ও ও ও, উত্তর দিন, কে আপনি? আর আমাকে এভাবে তুলে এনেছেন কেন? আমি কিন্তু পুলিশ ডাকবো। নিজে আগে ছাড়া পাও, তারপর না হয় পুলিশের কাছে যেও। কণ্ঠটা আমার বেশ পরিচিত, তাই বুঝতে সমস্যা হলো না। এটা কে? হামিম, আপনি? আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে এসেছেন কেন? চাইছেনটা কি আপনি? আমার যেটা করতে মন চায় আমি তাই করব, তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই। কথাটা বলেই উনি ঘরটার লাইট জ্বালিয়ে চলে যায়, আর আমি ঘরটা দেখে অবাক হয়ে যাই। এটা তো সেই বাড়ি না যেখানে আমরা সকালেও ছিলাম, এটা অন্য একটা বাড়ি। এই বাড়িতে উনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। এই লোকটা পুরোই রহস্যময়। এই লোকের সাথে আমার বিয়েটা না হলেও পারতো। আমি মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম আজ থেকে 2 মাস আগের কথা, যখন আমার জীবনে এই হামিম নামের লোকটার প্রবেশ ঘটে। 2 মাস আগে। মামাতো বোনের বিয়ে খাওয়ার জন্য 4 দিনের ছুটি নিয়েছিলাম হসপিটাল থেকে, কিন্তু 2 দিন যেতে না যেতেই হসপিটাল থেকে কল আসে ইমার্জেন্সি যাওয়ার জন্য। আমিও তখন সাথে সাথে রওনা হই সোনারগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে। আর হসপিটালে এসে আমি বাকরুদ্ধ হয়ে যাই, কারণ হসপিটালের মধ্যে একের পর এক রোগী ভর্তি হয়েই চলেছে। সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে। আমি সবটা জানার জন্য একজন নার্সকে ডাক দিই। কি হচ্ছে এখানে? এত রোগী হসপিটালে একসাথে কি হয়েছে? ম্যাম, এরা সবাই আহমেদ কোম্পানির শ্রমিক। হঠাৎ করে সেখানে 100% শ্রমিক থেকে 73% শ্রমিকই এমন অসুস্থ হয়ে পড়েছে। নার্স কথাটা বলে স্থান ত্যাগ করে। আমি আর কিছু না ভেবে ডক্টর তনয়ের কেবিনে আসি। ওনার কেবিনে ঢোকার সময় আমি কারোর সাথে ধাক্কা খাই, আর আমি যাতে পড়ে না যাই তাই কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করি, কারণ এই ভরা হসপিটালে পড়ে গেলে মান সম্মান বলতে আর কিছু থাকবে না। সামনের ব্যক্তিটি তার হাত বাড়িয়ে দিচ্ছে আমাকে ধরার জন্য, কিন্তু যখন আমি তার হাত ধরতে যাব তখন সে আমার দিক থেকে হাত সরিয়ে তার ফোনটা হাওয়া থেকে হাতে, আর আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে ভালোই ব্যথা পেয়েছি। আমি আশেপাশে একবার ভালো করে তাকিয়ে দেখি সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই বিলম্ব না করে তাড়াতাড়ি উঠে দাঁড়াই, আর সামনের ব্যক্তিটিকে কড়া কথা শোনানোর জন্য তাকাতেই দেখি সে হাওয়া। রাগে গা জ্বলছে আমার। বেটা বজ্জাত একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে না ধরে ফোন ধরা, আবার সরিটাও না বলে ভাব নিয়ে চলে যাওয়া, তাই না? আর একবার দেখা পাই কেলিয়ে একদম হালুয়া বানিয়ে ফেলবো। কিন্তু বেটার ক্ষমতাই তো দেখলাম না। পরের বার দেখা হলে চিনবো কিভাবে? আদি, আর ইউ ওকে? সামনে তাকিয়ে দেখি তনয় স্যার। আমার এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। এভাবে সিনিয়রদের সামনে লাউয়ের মতো পড়ে গেলাম। ভালো লাগে না। জি স্যার, আমি ঠিক আছি। স্যার, ওই লোকটা কে? আরে ওটা তো হামিম চৌধুরী। হামিম চৌধুরী? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আর স্যার, কি হয়েছে ওদের? একের পর এক রোগী হসপিটালে এসেই চলেছে, বুঝলাম না কিছু। আসো, আমার সাথে দেখাচ্ছি তোমাকে। আমি স্যারের সাথে তার পেছন পেছন আসি। স্যার আমাকে নিয়ে একটা কেবিনে ঢুকে, যেখানে অনেক রোগী রয়েছে, আর যারা সবাই আহমেদ কোম্পানির শ্রমিক। স্যার, ওদের তো অবস্থা খুবই খারাপ। কেউ বমি করছে, কারোর বুকে ব্যথা। এসব কি হচ্ছে স্যার? ওদের প্রত্যেকের শরীরে অতিরিক্ত মাত্রায় কার্বন মনোক্সাইড গ্যাস পাওয়া গেছে। কার্বন মনোক্সাইড গ্যাস? এই গ্যাসে তো মানুষ সহ সকল মেরুদণ্ডহীন ও অমেরুদণ্ডী হিমোগ্লোবিক প্রাণীর জন্য বিষাক্ত। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু স্যার, এত গ্যাস আসলো কোথা থেকে আহমেদ কোম্পানিতে? সেটার জন্য হামিম চৌধুরী ও তার টিম এখানে এসেছিল তার তদন্ত করার জন্য। মানে ওরা কি পুলিশ? না, গোয়েন্দা ওনারা। এখন কাজ শুরু করে দাও আদিয়া, সবটা তো বুঝতেই পারছো। জি স্যার, অবশ্যই। তারপর আমি রোগীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে 4 দিন কেটে যায়। 4 দিন পর রাত 3টায় আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে। সবাই ঘুমে আচ্ছন্ন তখন, কিন্তু বারবার কলিং বেল বাজার কারণে বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠি, আর ড্রয়িং রুমে এসে দেখি বাবা আগেই চলে এসেছে দরজা খুলতে। দরজা খোলার পর কয়েকজন হুড়মুড়িয়ে আমার বাড়িতে প্রবেশ করে। আরে কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন ঢুকছেন? বের হন, বের হন আমার বাড়ি থেকে।
লোকগুলো ভেতরে ঢোকাতে আমি সামনে এগিয়ে যাই, আর লোকগুলো বাবার কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে ওঠে। ডাক্তার আদিয়া সার্জিন আছেন?